হ্যালো এভরিবডি, আই ওয়েলকাম অল অফ ইউ টু ব্রাইট একাডেমি। আজকের ভিডিওটা একটু ইম্পর্টেন্ট হবে বিকজ লাস্ট লেকচারে আমি একটা প্রেসির একটা এক্সাম্পল দিয়েছিলাম কিভাবে একটা প্রেসি লেখা যেতে পারে ডাব্লিউবিসিএস মেইনসের একটা পেপার দিয়ে। তো এখান থেকে কিছু লোকের কমেন্ট এসেছিল যে একটু ডিটেলে যদি বোঝানো যেত খুব ভালো হতো। তাহলে অবভিয়াসলি ডিটেল ভিডিও রেডি আছে। ডিটেল আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এক্সামের টাইমে তুমি কি করবে জাস্ট একটা দেখালাম। একটা সিলেক্টেড ক্যান্ডিডেট, ঠিক আছে, র্যাঙ্ক 7 কি লিখেছিল, ওটাকে বেটার ভাবে কিভাবে লেখা যেতে পারে, ঠিক আছে। এবার আজকে সেটা নিয়ে ডিটেল আলোচনা হবে, এক্স্যাক্টলি পয়েন্ট টু পয়েন্ট, ডট টু ডট, হাউ টু রাইট রাইট এ প্রেসি, ঠিক আছে। মন দিয়ে ধৈর্য ধরে লাস্ট অব্দি দেখো, বেনিফিট অবভিয়াসলি পাবে। ওকে, ইন্ট্রোডাকশন আমাদের প্রেসিডেন্টিভ, আচ্ছা যাই হোক। ওকে, আমার নিজের ইমেজটাকে একটু হাইড করি। Pardon with me, oh, just 1 second. Yeah, okay, that's it. All right. Introduction to the class. Class is being hosted by the YouTube channel Bright Academy. Introduction to Preci. PRECIS is a complete word. এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড which means summary. বেসিক্যালি প্রেসির ইংলিশ মানে হচ্ছে সামারি, কোন একটা বড় জিনিসকে সামারি করা, ঠিক আছে। প্রেসির ব্যাপারটা তোমাদের সবাইকে বুঝিয়ে দিলাম। যে কোনো দিন ধরো কোনো কোয়েশ্চেনে গ্রামার সেকশনে চলে আসতে পারে হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রেসি, তো তোমাদের সবাই জেনে গেলে ইটস এ ফ্রেঞ্চ ওয়ার্ড which means সামারি। স্টেপে চলে যাবো, হাউ টু রাইট। প্রথমে ক্যালকুলেট করবে পুরোটা, ঠিক আছে। প্রথমে ক্যালকুলেট 1/3। কিভাবে তুমি 1/3টা বুঝতে পারবে? আচ্ছা, এখানে দেখে নাও একটা কোয়েশ্চেন আমার আছে ডাব্লিউবিসিএস 2020 মেন্সে আসা কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেনটা তোমাদের সামনে তুলে ধরছি। পুরোটা তোমাকে নাম্বার অফ ওয়ার্ডস ক্যালকুলেট করতে হবে। কিভাবে করবে? 1 2 3 4 করে ক্যালকুলেট করবে? একদমই না। কি করবে? ফার্স্ট লাইনে কতগুলো ওয়ার্ড আছে, বা সেকেন্ড লাইনে, ধরো না সেকেন্ড লাইনে কতগুলো ওয়ার্ড আছে কাউন্ট করবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা ওয়ার্ড আছে একটা লাইনে, এবং নাম্বার অফ লাইন্স 1 2 3 4 5 6 7 8, 8 মানে 8 ইন্টু 14 হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেটলি কি হবে, 8 ইন্টু 14 হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আমার নাম্বার অফ ওয়ার্ডস, এবং সেটাকে ডিভাইড বাই 3 করে দিয়ে আমি বুঝে যাবো 1/3 করে কতগুলো ওয়ার্ডের প্রেসি আমাকে লিখতে হবে, ঠিক আছে। এবার আমি কি করব, যদি প্রেসি শিট দেওয়া থাকে এক্সামে, ঠিক আছে, তাহলে প্রেসি শিটে আমি সেটাকে কোথাও একটা লিখে দেবো, পেন্সিল দিয়ে লিখে গোল করে দেবো কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। বা যদি আমাকে প্রেসি শিট না দেওয়া হয়, আমাকে খাতায় স্কেল দিয়ে তাড়াতাড়ি করে আমাকে লাইন টানতে হবে, ঠিক আছে। রিসেন্ট ডাব্লিউবিসিএস 2023 মেন্সে কিন্তু প্রেসি শিট দেওয়া হয়নি, এটা সবাইকে মেনশন করে দিলাম আমি। তো ক্লার্কশিপে যে প্রেসি শিট দেওয়া হবে কি হবে না আই ডোন্ট নো, বাট বি প্রিপেয়ার যে না, যদি না দেওয়া থাকে তখন আমি কি করব, ঠিক আছে। সেটা মেন্টালি ভেবে নেবে, খুব তাড়াতাড়ি স্কেল দিয়ে একটা প্রেসি শিট টেনে নেওয়ার, ঠিক আছে। ওকে, স্টেপ 2, আন্ডারলাইন ইম্পর্টেন্ট পয়েন্টস, ঠিক আছে। এই পুরো এখানে কোয়েশ্চেনটা দেওয়া আছে, এই পুরো কোয়েশ্চেন আমি একটু একটু পরে ভালো করে পড়ে বোঝাবো, ঠিক আছে। যখনই খুব কুইক একটা রিডিং মারবে, খুব কুইক, 1 মিনিটের মধ্যে পুরো যে যেটা আমাকে প্যাসেজটা দেওয়া আছে পুরো 1 মিনিটের মধ্যে কুইক রিডিং মেরে নেবে, এবং রিডিং মেরে বোঝার চেষ্টা করবে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কোনটা। পুরো প্রথমে একবার পড়ে নিয়ে, তো প্রথমে যদি টাইম থাকে একটু বেশি, যদি প্রেসি ক্লার্কশিপে খুবই কম টাইম থাকবে, কিন্তু ক্লার্কশিপে প্রেসির যে প্যাসেজটা ছোট দেওয়া হবে এবং ডিফিকাল্ট দেওয়া হবে না। এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছ, দিস ইজ ভেরি ডিফিকাল্ট, ডাব্লিউবিসিএস এ আসা কোশ্চেন, ঠিক আছে। প্রথমবারের জন্য কি করতে হবে, পুরো প্যাসেজটা পড়ে আমাকে বুঝতে হবে প্যাসেজটার আইডিয়া কি, থিমটা কি, বলতে কি চাইছে প্যাসেজটা, ঠিক আছে। এবং ইফ পসিবল কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে আমি কি করব, সঙ্গে সঙ্গে পেন দিয়ে মার্ক করতে থাকবো, আমি দেখিয়ে দেবো কি করে করতে হবে। এটা স্টেপ 2 চলে গেল। এবং স্টেপ 3 কি করতে হবে, ইম্প্রোভাইজ, মার্জিং অফ লাইন, মার্জিং অফ পয়েন্টস। ইম্প্রোভাইজ মানে কি, বিভিন্ন আমাকে ইম্প্রোভাইজ করতে হবে। ইম্প্রোভাইজ মানে কি, মেকআপ তৈরি করা, ঠিক আছে। প্রেসি যা আছে ওটাকেই আমাকে ছোট, ওটাকে ওখান থেকেই লাইন তুলে লিখতে হবে এমন করে মানে নেই। আই ক্যান মেক মাই ওন লাইন, আই ক্যান মেক মাই ওন, ঠিক আছে, মানে তোমার প্রেসি, তোমার কন্টেন্ট যেন সিমিলার থাকে, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যেন সামারি থেকে তোমার প্রেসিতে ঢুকে যায়, ঠিক আছে। প্রেসিতে যেই লাইনগুলো লেখা আছে এক্স্যাক্টলি তোমাকে সেই লাইনই লিখতে হবে, এটা কেউ তোমাকে বলেনি। তোমাকে জাস্ট থিমটা, কনসেপ্টটা, ডেটাটাকে নিয়ে পৌঁছাতে হবে, ঠিক আছে। দিস ইজ দিস ইজ হোয়াট দিস ইজ হোয়াট উই হ্যাভ টু ডু, ঠিক আছে। ওকে, অলরাইট। এবং মার্জিন অফ লাইন্স আমি এর আগেও বুঝিয়েছি।
প্রেসিতে ওপরের লাইন নিচের লাইন তুমি মার্চ করে দিতে পারো, কোনো প্রবলেম নেই। যে পরপর লাইনই পরপর লিখতে হবে এমন কোনো মানে নেই, ওপরের লাইন নিচে লিখতে পারো, নিচের লাইন ওপর লিখতে পারো। এবং মার্জিং অফ পয়েন্টস, ধরো তিনটে নেগেটিভ পয়েন্ট লাইন নম্বর 1 এ লেখা আছে, লাইন নম্বর 3 তে লেখা আছে, লাইন নম্বর 5 এ লেখা আছে, তিনটে আলাদা জায়গায় তিনটে নেগেটিভ পয়েন্ট লেখা আছে। তুমি কি করতে পারো, একটা সিঙ্গেল লাইনে সব করে নেগেটিভ পয়েন্ট ঢুকিয়ে দিতে পারো। ঠিক আছে, আমার আমার কি দাবি থাকবে যে সবচেয়ে কম নাম্বার অফ ওয়ার্ড আমি ইউজ করব এবং সবচেয়ে কম টাইমের মধ্যে আমাকে লিখতে হবে। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম আমাকে পয়েন্ট ঢোকাতে হবে তার ভিতরে। ঠিক আছে, ব্যাস, দিস ইজ হোয়াট উই হ্যাভ টু ডু। এবার এখানে কোয়েশ্চেনটা আমি পড়বো, তারপরে এখানে অ্যান্সারটা আমি কি লিখেছি সেটা বলবো। কোয়েশ্চেনটা পড়ার জন্য এখানে একটু বড়ভাবে আমি এই এখানে চলে আসবো। আই হোপ কি স্ক্রিনে পুরোটা H2H দেখা যাচ্ছে। ইয়েস, H2H দেখা যাচ্ছে। ওকে, দেখো ফার্স্ট লাইন কি বলেছি, ইফ দ্য ওয়েস্ট ওয়াজ কনসিডার্ড প্লেস অফ হিস্টোরিক্যাল প্রোগ্রেস অ্যান্ড সাইন্টিফিক ডেভেলপমেন্ট। তার মানে কি, এখানে থেকে প্রথমে আমি দেখো পড়ার সঙ্গে সঙ্গে আমি আন্ডারলাইন করতে থাকছি। ওয়েস্টকে কনসিডার করা হচ্ছে কি, প্লেস অফ হিস্টোরিক্যাল প্রোগ্রেস অ্যান্ড সাইন্টিফিক ডেভেলপমেন্ট। ভালো কথা, করে ভালো, আন্ডারলাইন করে ফেললাম। ঠিক আছে, দেন দ্য ওরিয়েন্ট ওয়াজ ডিমড রিমোট ফ্রম দ্য ইনফ্লুয়েন্স অফ হিস্টোরিক্যাল চেঞ্জ। একটু তোমাকে আইডিয়া রাখতে হবে ওরিয়েন্ট মানে কি, হোয়াট ইজ ওরিয়েন্ট। ওরিয়েন্ট মানে, ওরিয়েন্ট ইজ এ কনসেপ্ট। যেমন ইস্টার্ন ওয়ার্ল্ডকে ওরিয়েন্ট বলা হয়। ওয়েস্ট মানে কি, আমেরিকা এবং আমাদের আমেরিকা এবং ইউরোপ, এই পার্টগুলোকে বেসিক্যালি ওয়েস্ট ধরা হয়। ঠিক আছে, এবং ইস্ট কাকে ধরা হয়, আমাদের যে মিডিল এশিয়া যেগুলো, মিডিল ইস্ট যেগুলো আছে, অ্যারাবিয়ান কান্ট্রিজ যেগুলো আছে, তারপরে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল কান্ট্রিজ যেগুলো আছে, ঠিক আছে, এবং তারপর পড়ে থাকবে আমাদের একটু তুমি জাপানকে ধরতে পারো, একদম জাপান হচ্ছে ফার ইস্ট। ঠিক আছে, এবং সিঙ্গাপুর অ্যান্ড অ্যালাইড প্লেসেস, চায়না হয়ে যেতে পারে সেগুলো, এই পুরো পার্টটাকে বলা হয় ওরিয়েন্ট। বেসিক্যালি কি বলা হয়েছিল, ব্রিটিশ রাজের টাইমটা বা তারও আগে, একটু যদি আগে চলে যাও, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের টাইমটা কি হয়েছিল, ওয়েস্ট অনেকটা প্রোগ্রেস করে গেছিল, তার কম্পারিজনে কিন্তু ইস্ট প্রোগ্রেস করতে পারেনি। ইস্ট যদিও এখন প্রোগ্রেস করছে অনেক বেশি, H2S চলে এসছে, সেই টাইমে ইস্ট প্রোগ্রেস করতে পারেনি, এই টাইমে ইস্ট অনেকটাই পিছিয়ে ছিল। এইটাকে বলা হয় ওরিয়েন্ট। ওরিয়েন্ট মানে ইস্ট। ঠিক আছে, প্রথমে তো তোমাকে বুঝতে হবে ওরিয়েন্ট মানে কি। ঠিক আছে, যদিও WBCS এর আসা কোয়েশ্চেন, ইট ইজ এ ডিফিকাল্ট কোয়েশ্চেন, ক্লার্কশিপে আশা করি এর থেকে ইজিয়ার কোয়েশ্চেনই দেওয়া হবে। তো কি বলছে, ওরিয়েন্ট ওয়াজ রিমোট মানে কি, অনেক ডিস্টেন্ট ফ্রম দ্য ইনফ্লুয়েন্স অফ হিস্টোরিক্যাল চেঞ্জ। বলছে ওয়েস্টে হিস্টোরিক্যাল প্রোগ্রেস হচ্ছে, সাইন্টিফিক ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু ইস্টে মানে ওরিয়েন্টে কিছু হচ্ছে না। মানে ইস্ট একদম কাট অফ, হিস্টোরিক্যাল প্রোগ্রেস থেকে কাট অফ। ঠিক আছে, ওরিয়েন্টালিজম অ্যাজুমড অ্যান্ড আনচেঞ্জিং ওরিয়েন্ট। ওরিয়েন্টালিজম মানে কি, ওরিয়েন্টালিজম ইজ এ পয়েন্ট অফ ভিউ, আগের ভিডিওতে আমি বলেছিলাম। ঠিক আছে, ইট ইজ আর্গুড মানে ওরিয়েন্টালিজম হচ্ছে ওয়েস্টার্ন লোকেদের পয়েন্ট অফ ভিউ ইস্টার্ন ওয়ার্ল্ডের ব্যাপারে। ওয়েস্টার্ন লোকেরা কি ভাবছে, যে ইস্টার্ন ওয়ার্ল্ড এগোচ্ছেই না, একই জায়গায় দাঁড়িয়ে আছে। আনচেঞ্জিং ওরিয়েন্ট মানে কি, কোনো চেঞ্জই হচ্ছে না ওরিয়েন্টে। ওয়েস্টার্ন লোকেরা এটাই ভাবছে যে ইস্টের লোকেদের কোনো চেঞ্জই হচ্ছে না, একই জায়গায় ওরা পড়ে আছে। ইট ওয়াজ কনসিডার্ড টু বি এসেনশিয়ালি নো ডিফারেন্ট ইন 12th সেঞ্চুরি দ্যান ইট ওয়াজ ইন এইটিন সেঞ্চুরি। ঠিক আছে, ভালো কথা, বুঝতে পারলো। মানে ওয়েস্টের লোকেরা, ওরিয়েন্টের লোকেরা কি ভাবছে, ওয়েস্টের লোকেরা ভাবছে যে ওরিয়েন্ট কি হচ্ছে, 12th সেঞ্চুরিতে যা ছিল 18th সেঞ্চুরিতেও তাই আছে। মানে কি, কোনো ডিফারেন্সই নেই, সিক্স সেঞ্চুরি অ্যাপার্ট, ওরিয়েন্টের কোনো ডিফারেন্স নেই। সেদিকে ওয়েস্ট কি হয়েছে, অনেক বেশি ডেভেলপমেন্ট করে ফেলেছে। ঠিক আছে, এটাই পাতি কথা বোঝাতে চেয়েছে। ঠিক আছে, একটা কাজ করি, আমি এগুলোকে একটু মুছে দিই, যদিও প্রত্যেকটা লাইনই এখানে ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন তুমি কিছু ইগনোর করতে পারবে না এখানে, এভরিথিং। ঠিক আছে, আনচেঞ্জিং ওরিয়েন্ট, এখানে আনচেঞ্জিং এই পার্টটা ইম্পর্টেন্ট। না আমি একটু করি, এই যে হাইলাইট করতে থাকি খুব ভালো হবে, এই যে এই পার্টটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওরিয়েন্ট ওয়াজ ডিমড রিমোট, যে ওরিয়েন্টের সাথে কোনো সম্পর্ক নেই, ওরিয়েন্ট রিমোট ফ্রম হিস্টোরিক্যাল চেঞ্জ, এই পার্টটা ইম্পর্টেন্ট। ওরিয়েন্টালিজম কি অ্যাজুম, আনচেঞ্জিং ওরিয়েন্ট, বলছে ওয়েস্ট কি ভাবছে, ওরিয়েন্ট চেঞ্জই করছে না। এরপরে কি ইম্পর্টেন্ট, নো ডিফারেন্ট ইন 12th সেঞ্চুরি দেন ইন 18th সেঞ্চুরি, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, ট্র্যাপড ইন অ্যান্টিকুইটি ফার বিহাইন্ড ফ্রম মডার্ন ডেভেলপমেন্ট অফ দ্য এনলাইটেন্ড ওয়েস্ট। ঠিক আছে, মানে দেখো প্রথম লাইনে কিন্তু একই জিনিস বলেছে, যে ওয়েস্টে হিস্টোরিক্যাল অ্যান্ড সাইন্টিফিক চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ইস্ট কিন্তু অনেক পিছিয়ে আছে। ঠিক আছে, মডার্ন ডেভেলপমেন্ট থেকে পিছিয়ে, সেম লাইন কিন্তু আবার লেখা হয়েছে। ঠিক আছে, কিন্তু ইম্পর্টেন্ট ওয়ার্ড এখানে কি বলা হয়েছে, ফার বিহাইন্ড ফ্রম দ্য মডার্ন ডেভেলপমেন্ট অফ দ্য এনলাইটেন্ড ওয়েস্ট। ঠিক আছে, এনলাইটেন্ড ওয়েস্ট, এনলাইটেন মানে বুঝতে পারছো, কোন একটা এনলাইটেন্ড পিপল, মানে যেমন কি হয়েছে, বুদ্ধা দা এনলাইটেন্ড ওয়ান, মানে কি, যার জ্ঞান বোধ অনেক বেশি হয়ে গেছে, সে হচ্ছে এনলাইটেন্ড। মানে ওয়েস্ট নিজেকে কি মনে করছে, বড় হনু মনে করছে, বলছে ওয়েস্ট হচ্ছে এনলাইটেন্ড ওয়েস্ট, আর ইস্ট কি, পিছিয়ে পড়া, 12 সেঞ্চুরিতে যা ছিল 18 সেঞ্চুরিতে তাই আছে। ঠিক আছে,
কনসিভড ইন দিস ওয়ে ওরিয়েন্ট ওয়াজ অফেন কনসিডার অ্যাজ প্রিমিটিভ অ্যান্ড ব্যাকওয়ার্ড। ঠিক আছে, তো মানে কম্পারিজনটা বুঝতে পারছো, ওয়েস্ট নিজেকে এনলাইটেন বলছে এবং ওরিয়েন্টকে কি বলছে, প্রিমিটিভ এবং ব্যাকওয়ার্ড। প্রিমিটিভ মানে বুঝতে পেরেছো তো, সেই প্রিমিটিভ মানে কি, সেই ওই সমস্ত স্টোন এজ, এরা স্টোন এজ এরাকে বলা হয় প্রিমিটিভ, এবং ব্যাকওয়ার্ড মানে পিছিয়ে পড়া। এইবার দেখো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে কি বলেছে, এ ওয়েস্টার্নার ট্রাভেলিং টু ওরিয়েন্টাল ল্যান্ড what not just moving in space from one location to another, potentially they were also traveling back in time to an earlier world। খুব ভালো করে পুরো লাইনটার মানে বুঝো। ওয়েস্টার্নার ট্রাভেলিং টু ওরিয়েন্ট ল্যান্ড মানে কি, ওয়েস্টে থাকা বাসিন্দা যখন ওরিয়েন্টাল ল্যান্ডে যাচ্ছে মানে ইস্টে ঘুরতে আসছে বা কোনো কাজে যাচ্ছে, সে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে না, সে এক টাইম থেকে অন্য টাইমে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, অনেক সময় আমরা যখন হিস্টোরিক্যাল প্লেসে ঘুরতে যাই, যখন আমরা ধরো তাজমহলে ঘুরতে গেলাম, তখন আমরা কি বলি, নিজের মনের মধ্যে ফিল করি যে ভাবো এখান থেকেই আমাদের শাহজাহান হেঁটেছিল। ঠিক আছে, মানে আমরা কি করি, নিজেদেরকে হিস্ট্রিতে নিয়ে গিয়ে ইমাজিন করি একটা হিস্টোরিক্যাল প্লেসে। আমরা কি বলি, আমরা দেখে মনে হচ্ছে আমরা উই মুভ ব্যাক ইন টাইম। গ্রামের দিকে ঘুরতে গেলে আমাদের কি মনে হয়, যে কত যুগ আগে যেন আমরা পৌঁছে গেছি, আমরা যেন 100 বছর পিছনে পৌঁছে গেছি। তেমনি ওয়েস্টার্নার যখন ওরিয়েন্টাল ল্যান্ডে ঘুরতে আসতো বা কোনো কাজে আসতো, তারা শুধু তারা শুধু এক স্পেস থেকে অন্য স্পেসে আসতো না, তারা এক টাইম থেকে পিছনের টাইমে চলে আসতো। এটাই মানে বেসিক্যালি ব্যঙ্গ করা হচ্ছে, বেসিক্যালি ওরিয়েন্টকে ব্যঙ্গ করা হচ্ছে। বলছে এখানে যারা যখন আমরা আসি, তখন আমাদের মনে হয় আমরা পিছনের জগতে পৌঁছে গেছি। ঠিক আছে, ভালো কথা। তো এখান থেকে কি এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওয়েস্টার্নার যখন ওরিয়েন্টাল ল্যান্ডে ট্রাভেল করেছে, তখন মুভিং ইন স্পেস না, অলসো মুভিং ইন ট্রাভেলিং ব্যাক ইন টাইম টু অ্যান আর্লিয়ার ওয়ার্ল্ড। ঠিক আছে, এই পয়েন্টগুলো তাহলে আমাদের ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এই পয়েন্টগুলোকে আমাকে মার্ক করতে হবে। ঠিক আছে, হেন্স ইন ওরিয়েন্টালিজম দ্য ওরিয়েন্ট এক্সিস্ট অ্যাজ এ টাইমলেস প্লেস, চেঞ্জলেস অ্যান্ড স্ট্যাটিক, কাট অফ ফ্রম দ্য প্রোগ্রেস অফ ওয়েস্টার্ন হিস্ট্রি। দেখো একই জিনিস কিন্তু আবার বলছি, ওয়েস্টার্ন হিস্ট্রি প্রোগ্রেস করছে, ইস্টার্ন হিস্ট্রি প্রোগ্রেস করছে না, একই জায়গায় আটকে আছে। ঠিক আছে, মানে হেন্স ইন ওরিয়েন্টালিজম। আমি আবার বলি ওরিয়েন্টালিজম মানে কি, ওরিয়েন্টালিজম একটা কনসেপ্ট, একটা পয়েন্ট অফ ভিউ। ওয়েস্টের লোকেরা ভাবে ইস্ট একদম পিছিয়ে গেছে, পিছিয়ে আছে, ইস্টের লোকেরা সব গরু, এরা কিছু পারে না। ঠিক আছে, এই যে, এবং ওয়েস্ট নিজেকে বড় এ মনে করে। ঠিক আছে, বড় মানে কি বলবো, বেশি একটা ওয়ার্ড আছে ইংলিশে, চওয়ানিস্ট। ঠিক আছে, একটু গুগলে সার্চ করবে চওয়ানিস্ট মানে কি। ওয়েস্ট নিজেকে চওয়ানিস্ট মনে করতো। ঠিক আছে, এবং বেসিক্যালি ব্রিটিশরা কিন্তু ইন্ডিয়ানদের সাথে তেমনই বিহেভ করতো। ব্রিটিশরা নিজেদেরকে মনে করতো যে আমরা এদের থেকে বড়, এবং একটা কথা কনসেপ্ট আছে হোয়াইট ম্যানস বার্ডেন। ব্রিটিশরা বলতো যে ভারতীয়দেরকে সভ্য করা আমাদের একটা কর্তব্য, এই জন্যই আমরা ভারতকে শাসন করছি। ঠিক আছে, এটাকে ওরা বলতো হোয়াইট ম্যানস বার্ডেন। ঠিক আছে, যাই হোক, এখানে টপিকে ব্যাক করি। হেন্স ইন ওরিয়েন্টালিজম, ওরিয়েন্টালিজম অনুযায়ী ওরিয়েন্ট কি একটা টাইমলেস প্লেস, মানে এখানে টাইম এগোয় না, এখানে টাইম একই জায়গায় পড়ে আছে, বিকজ এদের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না তো। এবং চেঞ্জলেস প্লেস, যখন কোনো ডেভেলপমেন্ট হবে না, একই জিনিস একইভাবে থাকবে। স্ট্যাটিক মানে কি, যে জিনিসটা নড়াচড়া করে না। এবং কাট অফ ফ্রম দ্য প্রোগ্রেস অফ ওয়েস্টার্ন হিস্ট্রি, এটাকে আমরা লিখবো না, কারণ এটা আমরা অলরেডি আগে মেনশন করে দিচ্ছি। ঠিক আছে, তো টোটাল পার্ডন মি, প্রচন্ড কাশি হচ্ছে। তো টোটাল আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে প্রচুর পয়েন্টই কিন্তু আছে, কিন্তু ওভারঅল মোটামুটি আমরা কিন্তু কিছু আন্ডারলাইন করে নিয়েছি। ঠিক আছে, এবার দেখে নাও আমি এটাকে প্রেসিডেন্ট কিভাবে লিখেছি। দেখো, পয়েন্ট মার্চ করা, লাইন মার্চ করা, ওপর নিচের লাইনকে তোমাকে মার্চ করতে হবে। যেখানে যেখানে একটা তুমি পয়েন্টগুলোকে তুলে নিয়ে যদি একটা সিঙ্গেল লাইন বানাতে পারো, খুব ভালো, তাহলে তো আমার ওয়ার্ড বেঁচে যাবে। দেখো আমি কি লিখেছি এখানে, চলে এসো এখানে সিরিজ। প্রথমে তো আমরা সবাই জানি যে একটা হেডিং দিতে হয় প্রেসিতে। ঠিক আছে, হেডিং এর জন্য নম্বর দেওয়া হয়, ডাব্লিউবিসিএস এ 5 নম্বর দেওয়া হয়, অ্যান্ড আই বিলিভ ক্লার্কশিপেও অ্যাটলিস্ট কিছু না হলেও 2 নম্বর তো দেওয়া হবেই হবে। ঠিক আছে, আমি কি লিখেছি, এটা ক্যান্ডিডেটের থেকে আমার কপি করা, সিলেক্টেড ক্যান্ডিডেট যিনি ছিলেন। টু ওয়ার্ল্ডস ওয়েস্ট অ্যান্ড ওরিয়েন্ট। ঠিক আছে, বলছে দুই পৃথিবী, ওয়েস্ট একদিকে, ওরিয়েন্ট একদিকে, পুরো দুটো আলাদা জগৎ যেন। ঠিক আছে, ভেরি ভেরি বিউটিফুল, এটা যদি লেখা হয় 5-এ 5। ঠিক আছে, it is believed that unlike west, orient lagged behind in scientific and historical change। দেখো কি লিখেছি, it is believed, এটা লোকে বিশ্বাস করে। ঠিক আছে, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রু না, বাট এটাকে বিশ্বাস করা হচ্ছে যে আনলাইক ওয়েস্ট, ওয়েস্টের তুলনায় ওরিয়েন্ট মানে ইস্ট
ল্যাগ বিহাইন্ড করে গেছে কিসে? সায়েন্টিফিক অ্যান্ড হিস্টোরিক্যাল চেঞ্জে। ল্যাগ বিহাইন্ড মানে একটা ল্যাগ করে যাওয়া, আমরা জানি ফোন ল্যাগ করছে, আমাদের ফোন হ্যাং করছে, তেমনই ল্যাগ বিহাইন্ড। তোমার কাছে যদি ল্যাগ বিহাইন্ড কথাটা ধরো তুমি জানো না, অন্য কিছু লিখতে পারো, ফল বিহাইন্ড, ফেল বিহাইন্ড, ঠিক আছে, বা ডিলে হয়ে গেল, বা কিছু একটা পিছিয়ে পড়েছে, পিছিয়ে পড়ার যে কোনো ইংরেজি তুমি লিখে দাও, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। লাইন নাম্বার 1 চলে গেল, লাইন ফুল স্টপ দেওয়ার পর লাইন নাম্বার 2, দ্য এনলাইটেন্ড ওয়েস্ট অফেন কনসিডার্ড ওরিয়েন্ট টু বি প্রিমিটিভ ব্যাকওয়ার্ড। দেখো এনলাইটেন্ড, দেখো ভালো করে এখানে আমি ব্যাক করি, দেখো আমি ব্লু কালার দিয়ে মার্ক করব, দেখো এনলাইটেন্ড ওয়েস্ট কোন লাইনে লেখা আছে? এনলাইটেন্ড ওয়েস্ট, ঠিক আছে, দেখতে পাচ্ছ। প্রিমিটিভ ব্যাকওয়ার্ড পরের লাইনে লেখা আছে, ঠিক আছে, এবং নো ডিফারেন্ট ইন 12 অ্যান্ড 18 সেঞ্চুরি ওপরের লাইনে লেখা আছে, ঠিক আছে, দেখো ওপরের লাইনে লেখা আছে, ঠিক আছে। দেখো এবার আমি দেখো পুরোটাকে তিনটে আলাদা আলাদা কনসেপ্ট, তিনটে আলাদা আলাদা পয়েন্ট, এনলাইটেন ওয়েস্ট, ইস্টকে কি ভাবছে, ওরিয়েন্টকে ভাবছে প্রিমিটিভ অ্যান্ড ব্যাকওয়ার্ড, এবং ওরিয়েন্টকে ভাবছে যে 12 সেঞ্চুরি এবং 18 সেঞ্চুরিতে একদম সেম, ঠিক আছে। এটাকে আমি কিভাবে লিখেছি দেখো, দ্য এনলাইটেন্ড ওয়েস্ট অফেন কনসিডার্ড ওরিয়েন্ট টু বি প্রিমিটিভ ব্যাকওয়ার্ড, দেখো দুটো কিন্তু পয়েন্ট আমি ঢুকিয়ে দিলাম, অ্যান্ড ক্লেম ইট টু বি নো ডিফারেন্ট ইন 12 অ্যান্ড 18 সেঞ্চুরি, বুঝতে পারলে। এবং ওয়েস্ট কি ক্লেম করছে যে ওরিয়েন্ট 12 সেঞ্চুরিতে যা ছিল 18 সেঞ্চুরিতেও তাই আছে, কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে। তার মানে বুঝতে পারলে আমি একটা লাইনের মধ্যে তিনটে পয়েন্টকে ঢোকালাম, এবং 18 সেঞ্চুরি 12 সেঞ্চুরি কিন্তু প্যাসেজের মধ্যে ওপরে পড়ে, আমি কিন্তু তাকে নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে। দিস ইজ অ্যালাউড ইন প্রেসি রাইটিং। এবং লাস্টে আমি কি লিখেছি, একটু ফন্টটা বাড়িয়ে দিই আমি, ওয়েট এ সেকেন্ড। ইট ইজ রিডিকুইল্ড দ্যাট এ ওয়েস্টার্ন ট্রাভেলার, মানে ওয়েস্টার্নার, এই যে ওয়েস্টার্নার লেখা ছিল যেটা, ওটা আমি লিখেছি কি ওয়েস্টার্ন ট্রাভেলার, ট্রাভেলিং টু ইস্ট ইজ মুভিং ব্যাকওয়ার্ডস ইন এ মুভিং ব্যাকওয়ার্ডস ইন টাইম টু এ টাইমলেস চেঞ্জলেস অ্যান্ড স্ট্যাটিক প্লেস, ঠিক আছে। এটাই কিন্তু প্যাসেজের লাস্টে লেখা ছিল, এই যে এখান থেকে, এ ওয়েস্টার্নার ট্রাভেলিং টু ওরিয়েন্টাল ল্যান্ড is not just moving in space from one location to another but traveling back to an earlier world, মানে পিছিয়ে পুরাতন একটা জগতে সে ফেরত যাচ্ছে। এবং ওরিয়েন্টের কনসেপ্টটা কি, ওরিয়েন্ট একটা টাইমলেস চেঞ্জলেস এবং স্ট্যাটিক প্লেস, কাদের, যে ওয়েস্টার্নারদের মেন্টালিটি অনুযায়ী, ঠিক আছে। তো ওটাই লিখেছে কি, এবং কি ব্যঙ্গ করছে, এটা প্যাসেজ থেকে তো বুঝতেই পারছো ব্যঙ্গ করা হচ্ছে, মজা করা হচ্ছে যে ওয়েস্টার্নার যখন ইস্টে আসে সে সময় পিছিয়ে যায় তার, তো ওই জন্য কি লিখেছি, ইট ইজ রিডিকুইল্ড, ঠিক আছে। এবার ভাবো তুমি জানো না রিডিকিউল, তোমার মাথায় এই এত ভোকাবুলারি নেই, কি করবে, তুমি লিখবে ইট ইজ জোক, জে ও কে ডি, জোক তো মানে বোঝো, ইট ইজ জোক, বা ইট ইজ মক, এম ও সি কে ই ডি, বা ইট ইজ লাফ, এল আই ইউ জি এইচ, এল আই ইউ জি এইচ, লাফ। বেসিক ইংলিশও ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নেই। এই যে তোমাকে বড় বড় ভারী ভারকম ওয়ার্ড তোমাকে ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই, তুমি নিজের ভাষায় তুমি সামারিটা করবে। সামারির এই যে সব বড় বড় ওয়ার্ড দেওয়ার কোনো মানে নেই, সামারির মানে হচ্ছে তুমি প্রত্যেকটা পয়েন্টকে তুমি তুলে শেষ অব্দি নিয়েছো। ইট ইজ রিডিকুইল দ্যাট এ ওয়েস্টার্ন ট্রাভেলার ট্রাভেলিং টু ইস্ট ইজ মুভিং ব্যাকওয়ার্ড ইন টাইম, ঠিক আছে। এখানে একটা কমা দিলে খুব ভালো হয়, কমা দিয়ে দিলাম, ইজ মুভিং ব্যাকওয়ার্ড ইন টাইম, ঠিক আছে, টু এ টাইমলেস চেঞ্জেস অ্যান্ড স্ট্যাটিক প্লেস, ঠিক আছে, টু এ, ঠিক আছে। এটা কিন্তু আলাদা লাইন ছিল, আমি কি করেছি আগের লাইনের সাথে জুড়ে দিচ্ছি একসাথে, ঠিক আছে। তো এটাকেই কিন্তু প্রেসি বানাতে গেলে কিন্তু প্রথমেই বলে দিই, ব্রেন ব্রেন কিন্তু হেভি ফাস্ট কাজ করতে হবে, হেভি ফাস্ট ব্রেনকে টানতে হবে, ঠিক আছে। পিএসসি ক্লাসিফের কথা যদি বলি, খুব কম টাইম 7 থেকে 8 মিনিটের মধ্যে এক একটা জিনিস কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো সেখানে আমি রেকমেন্ড করব রিপোর্ট রাইটিং 5 থেকে 6 মিনিট নামিয়ে দাও, ট্রান্সলেশন তাড়াতাড়ি করে হু করে নামিয়ে দাও, দিয়ে ফাইনালি প্রেসি নিয়ে বসো। বিকজ প্রেসিতে তোমাকে ভাবতে হবে এই যে লাইনগুলোকে আপ ডাউন করতে হবে না, এখানেই সময় খেয়ে ফেলবে। যদি পসিবল হয় রাফ করো, রাফের ওপরে 2 থেকে 3 মিনিট সময় দাও রাফটা করার জন্য, এবং 1 মিনিটের মধ্যে ফেয়ারটাকে লেখো, ডাইরেক্টলি লিখতে যাও না, স্পেলিং ফেলিং খুব মিস্টেক হয়, আমি দেখেছি, আমি নিজের যেটাকে রিয়েলাইজ করেছি, স্পেলিং খুব মিস্টেক হয় ডাইরেক্টলি প্রেসি লিখতে গেলে। তো এটা আমার রেকমেন্ডেশন যে একটা রাফ লিখে নাও 2 থেকে 3 মিনিটের মধ্যে, এবং ফাইনালি প্রেসি শিট যদি থাকে খুবই ভালো, তাড়াতাড়ি করে লিখে নাও। এবং টাইটেল, ডু নট ইভেন ফরগেট টাইটেল লিখতে, টাইটেল না লিখলে কিন্তু হয়ে গেল,
ব্যাস এটাকে মাথায় রাখবে। আর পাঞ্চুয়েশন, প্রেসিতে কিন্তু পাঞ্চুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে পাঞ্চুয়েশন মানে কি, এই যে লাস্টে ফুল স্টপ দিয়ে দিয়েছি, ঠিক আছে, পাঞ্চুয়েশন, কমা দিয়েছি, এই যে লাইনের প্রথম ওয়ার্ডটা ক্যাপিটালে লেখা আছে, দিস ইজ পাঞ্চুয়েশন, সিম্পল। ঠিক আছে, আরো কি এখানে দেখে নাও, এই দেখো পাঞ্চুয়েশন মিস্টেক, দেখো 18th সেঞ্চুরি পরে ফুল স্টপ দেওয়া নেই। দেখো আমার নিজেরই পাঞ্চুয়েশন মিস্টেক হয়ে গেল। ঠিক আছে, এটাকেই কিন্তু করতে হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমি কি বলবো, প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে তো আমি একটা ভিডিও লেকচারে বলে দিলাম কি কি করতে হবে। এবার যতক্ষণ অব্দি তুমি প্র্যাকটিস করছো এবং কাউকে দিয়ে পেশিটাকে চেক করাচ্ছ, ইউ উইল নেভার আন্ডারস্ট্যান্ড ইউর প্রোগ্রেস। ঠিক আছে, ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড ইউর প্রোগ্রেস। বাট যে তোমাকে যদি কেউ অন্য কেউ থার্ড পার্সন অবজার্ভ করে, যদি সে থার্ড পার্সনকে নলেজেবল হতে হবে অবভিয়াসলি, সে যদি তোমাকে অবজার্ভ করে, সে অবজার্ভ করে বলতে পারবে যে তোমার প্রোগ্রেস কিরকম ভাবে হচ্ছে, তুমি আদৌ প্রপার দিকে এগোচ্ছ কি এগোচ্ছ না। অ্যান্ড এখানে অ্যান্ড অলসো এবার লাস্টে বলবো, থ্যাংক ইউ এভরিবডি যারা আপ টু দিস এই ভিডিওটা দেখেছো, 20 মিনিট লং ভিডিও। আশা করি কাজে লাগবে, এক্সামের জন্য খুবই কাজে লাগবে যদি এটাকে, আমার এই টেকনিকটাকে ফলো করো এবং আমার এই টেকনিকটাকে বিশ্বাস করে প্র্যাকটিস করো। জয়েন দিস টেলিগ্রাম গ্রুপ, দেখতে পাচ্ছ এই লিঙ্কটাকে টাইপ করবে t.me/ যা লেখা আছে, টাইপ করবে, টাইপ করে টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। ভেরি ইম্পর্টেন্ট, আমাদের গ্রুপে প্রচুর আপডেট দেওয়া হয় রিগার্ডিং এভরি এক্সাম। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।